পাচ্ছি ম্যাম। আচ্ছা, নিউটনস ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন যেটা ছিল, আমরা যখন প্রুফ করেছি তখন আমরা দেখেছি, যখন আমরা অঙ্ক করেছি তখনও আমরা দেখেছি যে হচ্ছে আমাদের এক্স এর যে ডিফারেন্সগুলো ছিল, অর্থাৎ ইন্টারপোলেশন বলতে আমরা কি বোঝাই, যে আমাদেরকে যে ভ্যালুগুলো দেওয়া আছে, অর্থাৎ এক্স এর বিভিন্ন ধরনের ভ্যালু দেওয়া আছে, তার ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে, তার ফাংশনের ভ্যালুটা দেওয়া আছে। এখন আমরা ইন্টারপোলেশনের মাধ্যমে আমাদের যে লিমিটটা জানি, সেই লিমিটের ভিতরে কোন একটা আননোন ডাটা পয়েন্টের মান আমরা বের করতে পারি ইন্টারপোলেশনের মাধ্যমে। এখন যখন আমরা প্রুভ করেছি নিউটনস ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, আমরা যখন অঙ্কও করেছি, তখন আমরা একটা জিনিস হয়তো খেয়াল করে দেখবেন যে হচ্ছে আমরা এক্স এর যে ডিফারেন্স বলেছিলাম, সেখানে একটা নির্দিষ্ট মান অনুযায়ী এক্স এর মানটা বাড়ছিল, অর্থাৎ এক্স নট, প্রথমের পয়েন্টটা হচ্ছে এক্স নট, দেন আবার এক্স ওয়ান এর মান যখন আমরা বের করতে চাচ্ছিলাম, তখন এক্স নট এর সাথে আমরা নির্দিষ্ট একটা মান এইচ যোগ করে আমরা এক্স ওয়ানে যাচ্ছিলাম, আবার এক্স ওয়ানের সাথে ওই নির্দিষ্ট মান এইচ যোগ করে আমরা এক্স টু তে যাচ্ছিলাম, অর্থাৎ প্রত্যেকটা এক্স এর মধ্যে আমাদের পার্থক্যটা সমান, অর্থাৎ তারা হচ্ছে ইকুয়ালি স্পেসড, ঠিক আছে, তারা ইকুয়ালি স্পেস। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমাদের কাছে ডাটাগুলো তো সবসময় এমন নাই আসতে পারে যে আমাদের ইকুয়ালি স্পেস থাকবে, অর্থাৎ একদম সুন্দর মতো এক্স ওয়ান এক্স টু অর্থাৎ 1 2 3 4 5, অর্থাৎ 1 2 3 4 5 এমন ভাবে যে আমরা ডাটাগুলোর ভ্যালু জানবো, এমন তো কোনো কথা নেই। এমন তো হতে পারে আমি 1 এর ভ্যালু জানি, তারপর আবার 4 এর ভ্যালু জানি, তারপরে 5 এর ভ্যালু জানি, তারপর আবার 7 এর ভ্যালু জানি, অর্থাৎ তাদের মাঝখানে কোনো ইকুয়াল ডিসটেন্স নেই, এমনও তো হতে পারে, তাই না? তখন তো আমরা নিউটনস ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড ফর্মুলা দিয়ে আমাদের পক্ষে আসলে পসিবল না করা, তাই না? একটা সমস্যা হয়ে গেল না? তো এই সমস্যাটা তো আসলে আমাদের দূর করতে হবে। তো এই সমস্যাটা দূর করার জন্যই আজকে আমাদের যে ইন্টারপোলেশন ফর্মুলাটা শুরু করব, সেটা হচ্ছে ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা, ঠিক আছে? ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলার সাথে আমরা আগে যে ফর্মুলাগুলো করে এসেছি ইন্টারপোলেশন, তাদের মধ্যে পার্থক্যটা কোথায়? তারা হচ্ছে ইকুয়াল ডিসটেন্সে, অর্থাৎ নিউটনস ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড ফর্মুলাতে হচ্ছে এক্স এর ভ্যালুগুলো ইকুয়াল ডিসট্যান্ট ছিল, অর্থাৎ প্রত্যেকটার মধ্যে ভ্যালু হচ্ছে সমান, পার্থক্যটা সমান। কিন্তু যেমন বললাম, আমরা যখন কাজ করতে যাব তখন আমাদের কাছে হয়তো এরকম নাই হতে পারে যে আমাদের ইকুয়াল ডিসটেন্সে সবগুলো হবে, তাই না? সো এই সমস্যাটা দূর করার জন্য আমাদের আজকের ফর্মুলা সেটা হচ্ছে ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা। আমরা ডিরেক্ট সূত্র দেখে অঙ্কে চলে যাই। আমরা ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা দেখব। সো ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলাটা হচ্ছে যখন আমাদের এক্স এর মধ্যকার পার্থক্যটা ইকুয়াল হবে না, অর্থাৎ তারা ইকুয়াল স্পেসড হবে না, ইকুয়াল ডিস্টেন্ট যখন হবে না, তখন আমরা ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ করব। যদি আমাদের মধ্যকার ইকুয়াল ডিস্টেন্ট থাকে, যেমন আমরা 2 3 4 5, এই 2 3 4 5 এই চারটা ভ্যালুর মান আমরা জানি, তারা কিন্তু ইকুয়াল ডিস্টেন্ট, অর্থাৎ 2 থেকে 3 এর পার্থক্য 1, 3 থেকে 4 এর পার্থক্য 1, এরকম করে আমরা 2 3 4 5 ইকুয়াল ডিসটেন্ট আছে, যার কারণে আমরা নিউটনস ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড দিয়ে ইউজ করতে পারি। কিন্তু আমাদের কাছে যদি এমন ভ্যালু থাকে যে 2 এর ভ্যালু আমরা জানি, দেন আমরা 4 এর ভ্যালু জানি, তারপর আবার 5 এর ভ্যালু জানি, তারপর আবার 8 এর ভ্যালু জানি, দেখেন এদের মধ্যেকার পার্থক্য কিন্তু সমান না। তো এরকম যদি হয়, অর্থাৎ আমাদের যদি ইকুয়াল ডিসটেন্ট না থাকে, তখন আমরা যেই পদ্ধতির মাধ্যমে বের করব সেটা হচ্ছে ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা, ঠিক আছে? আমি আপনাদেরকে সূত্রটা একটু দেখাই, সূত্রটা দেখে দেন আমরা একটা অঙ্ক করি। আচ্ছা, সূত্রটা কি? আমরা হচ্ছে এখানে y এর যে মানটা আছে, এখানে y এর যে মান আছে সেটা হচ্ছে আমরা বের করব, যার ভ্যালুটা আমরা আসলে বের করতে চাই। যেমন 2 4 5 8 এই চারটার ভ্যালু আমরা জানি। এখন এর মাঝখান থেকে আমরা 3 এর জন্য ভ্যালুটা আসলে কত, ফাংশনের ভ্যালুটা কত সেটা আমরা বের করতে চাই। সে y হচ্ছে এটার মান। আর সূত্রটা কি? আমরা যার x এর যে ভ্যালুর জন্য আমরা বের করতে চাই, সে x এখানে বসবে, ঠিক আছে? x এর যে ভ্যালুর জন্য আমরা বের করতে চাচ্ছি আমাদের ফাংশনের ভ্যালুটা, ঠিক আছে?
এখন x এর যে ভ্যালুর জন্য আমরা বের করতে চাচ্ছি সেই x এর ভ্যালু এখানে বসলো, আর x নট ছাড়া বাকি যারা ডাটা পড়ে থাকবে সেখানে হচ্ছে x1 x2 x3 করতে করতে x4 x5 করতে করতে একদম xn পর্যন্ত, কিন্তু x নট কিন্তু এখানে বসবে না। ঠিক আছে, আবারও বলছি সূত্রের কিভাবে হবে আমি একটু বলে দিই। সেটা হচ্ছে x এর যে ভ্যালুর জন্য আপনারা বের করতে চাচ্ছেন সেই x এর ভ্যালুগুলো এখানে বসলো, এবং তার থেকে আমরা বিয়োগ করব কাকে, x নট ছাড়া। ঠিক আছে, কারণ শুরুতেই তো x নট, তারপর x1, তারপর x2 x3 এমন করে আগাচ্ছে। তো x নট ছাড়া বাকি যারা পড়ে থাকবে, যে ডাটাটা পড়ে থাকবে, সবাই হচ্ছে x থেকে এভাবে বিয়োগ হবে। এবং x নট যে আপনারা এখানে লিখলেন না, সে x নট হচ্ছে নিচে চলে আসবে। ঠিক আছে, x নট থেকে দেন হচ্ছে যারা পড়ে থাকলো অর্থাৎ x1 x2 x3 তারা আস্তে আস্তে x1 পর্যন্ত যাবে, এভাবে বিয়োগ হয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু আবার ভুলে x নট মাইনাস x নট লিখে ফেলেন না। x নট মাইনাস x নট লিখে ফেললে কিন্তু নিচে 0 চলে যাবে, আর কোনো কিছু দিয়ে 0 কে যদি ভাগ করি তাহলে আমাদের সেটা কি আনডিফাইন্ড হয়ে যাবে। ঠিক আছে, এর জন্য x নট মাইনাস x নট কিন্তু এখানে বসেনি। x নট থেকে x নট ছাড়া বাকি যারা পড়ে থাকলো তাদেরকে আমরা এখানে বিয়োগ করলাম, এবং সবগুলো যখন বিয়োগ করে গুণ করলাম, এবং তার সাথে আবার আরেকটা গুণ হবে। কি হবে গুণ? আমাদের y নট, অর্থাৎ x নট ভ্যালুর জন্য যে ফাংশনের ভ্যালুটা আমরা পেয়েছিলাম সেই y নটটা এখানে বসবে। ঠিক আছে, একই রকম ভাবে আমাদের তো ডাটা হচ্ছে অনেকগুলা, 1 2 3 4 করে ডাটা, তো যতগুলো ডাটা আপনার থাকবে ততবার এরকম করে প্রসেস করতে হবে। যেমন সেকেন্ড প্রসেসে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যার থেকে অর্থাৎ যেই x এর ভ্যালু বের করতে হবে সেই x এর ভ্যালুটা আমরা এখানে লিখলাম। দেন আমরা ফার্স্ট এটার জন্য হচ্ছে x নট বের করেছি, আর এটার জন্য এখন আমাদের x1, তার মানে x1 ছাড়া বাকি যারা পড়ে থাকলো তারাই কিন্তু এখানে বসবে। যেমন x নট, x1 কিন্তু বসেনি, তারপর x2, তারপর x3, দেন হচ্ছে xn। ঠিক আছে, আর xn তো বসেনি, xn কে আমরা কোথায় বসাবো? এই যে নিচে ডিভিশনে যে x1 বসবে, x1 থেকে আমরা দেন যা বাকি যারা পড়ে থাকলো x নট x2 x3 করতে করতে xn পর্যন্ত, এরকম করে আমরা সবগুলাকে বিয়োগ করে গুণ করব। x1 মাইনাস x1 করে দিলে কিন্তু 0 হয়ে যাবে, এবং সাথে এখানে গুণ হিসেবে কে থাকবে? আমাদের x1 ভ্যালুটার জন্য ফাংশনের যে ভ্যালুটা সেই ভ্যালু, অর্থাৎ y1। একই রকম ভাবে তৃতীয়তে একই কাজ হবে, অর্থাৎ যার যে x এর জন্য আমরা ভ্যালুটা বের করতে চাচ্ছি সেই xটা এখানে বসলো, এবং ওইটা ছাড়া অর্থাৎ x2 ছাড়া এখানে হচ্ছে x নট, এটা হচ্ছে আমাদের x1, আর এর মধ্যে কত x2, তাহলে x2 ছাড়া বাকি যারা আছে সব পড়ে যাবে, x নট x1 x3, x2 কিন্তু বসেনি, x2 কোথায় বসবে? x2 নিচে বসবে। দেন হচ্ছে আমাদের x নট x1 x3, অর্থাৎ x2 মাইনাস x2 দিলে তো 0 হয়ে যাবে, সো এটা তো বসবে না। আর x2 ছাড়া বাকি যারা থাকলো তারা সবাই এখানে বিয়োগ হয়ে টোটাল গুণ হবে, এবং x2 টা ফাংশনে বসালে যে ভ্যালুটা আমরা পাবো সেটা আমরা y2 হিসেবে এখানে গুণ করে দেব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশনের ফর্মুলা। এই অঙ্কটা খুবই একটা ইজি অঙ্ক, কারণ এখানে শুধু এই ফর্মুলাটাই মেন, এখানে আপনার আর কোনো আসলে কাজ নেই। আপনি ফর্মুলা দেখে দেখে অঙ্কে বসাবেন, দেখবেন আপনার অঙ্ক হয়ে গেছে। আমরা তাহলে একটা এক্সাম্পল দেখি, তাহলে আপনাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে। ঠিক আছে, সবাই এই অঙ্কটা তুলে নেন খাতার মধ্যে, কারণ পরের পেজে চলে গেলে আবার এই ডাটাগুলো আমরা ঠিকমতো পাবো না। তো সবাইকে বলবো এই ডাটাগুলো আপনারা এই এক্সাম্পলের অঙ্কটা তুলে নেন। ঠিক আছে, এখানে একটু দেখি, দেখেন এখানে x এর ভ্যালু 300 দেওয়া আছে, 300 দেওয়া আছে, এবং x এর ভ্যালু যদি 300 হয় তাহলে ফাংশনের ভ্যালুটা কত হবে সেটা বলে দেওয়া আছে। ফাংশন এখানে ফাংশন হচ্ছে log10x। ঠিক আছে, x এর ফাংশনটা কি বলা আছে? log10x। আপনাকে বলে দেওয়া আছে যে x এর ভ্যালুগুলো দেওয়া আছে, এবং x এর একটা ফাংশন log10x এটার ভ্যালুগুলো দেওয়া আছে, এবং দেখেন এগুলো কিন্তু ইকুয়াল ডিস্টেন্ট না, অর্থাৎ 300 থেকে 304 এর মধ্যে পার্থক্য হচ্ছে 4, 304 থেকে 305 এর মধ্যে পার্থক্য হচ্ছে আমার 1, আবার 305 থেকে 307 এর মধ্যে পার্থক্য হচ্ছে আমার 2। এখন দেখেন এগুলো ইকুয়াল ডিস্টেন্ট না, সো আমরা এখন ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ করে আমরা x এর ভ্যালুটা বের করব। x এর ভ্যালু কত বলা আছে দেখেন, এখানে সুন্দর করে বলে দেওয়া আছে log10 301। ঠিক আছে, অর্থাৎ 301 এর জন্য আমার ভ্যালুটা বের করতে বলেছে। এখানে ইকুয়াল ডিস্টেন্ট না, এবং এর মাঝখানে অর্থাৎ 300 থেকে 307 এর মাঝখানে যে কোনো একটা আননোন ডাটার ভ্যালু আমাকে বের করতে বলা হয়েছে, তাই আমরা এখানে ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ করব। ঠিক আছে,
সো এখানে x এর ভ্যালুগুলো আমাদের দেওয়া আছে, এদিকে আবার log10 x মানে হচ্ছে আমার x এর একটা ফাংশন, যেটা আমরা সূত্রে y0, y1 এবং y2 দিয়ে আমরা প্রকাশ করছি, ঠিক আছে। এবং আমরা এখানে কিসের মান বের করব, 301 এর জন্য আমরা আসলে মানটা বের করব। আপনাদেরকে ডাটা দিয়ে দেওয়া হয়েছে, শুধু এই ডাটাগুলো এখন আমরা এই সূত্রের মধ্যে বসাবো। তাহলে আমরা একটা অঙ্কটা দেখি কিভাবে সূত্রের মধ্যে বসেছে। আচ্ছা, দেখেন এখানে সূত্রের মধ্যে বসেছে, আমরা যার ভ্যালুটা আসলে বের করতে চাচ্ছি, 301 এর জন্য আমরা ভ্যালু বের করতে চাচ্ছি। সো আমরা এখানে 301 এখানে লিখলাম। এখন সূত্রে আপনারা সবাই খেয়াল করেন, সবাই সূত্রটা দেখেন আর এখানে অঙ্কের সাথে মিলাবেন, ঠিক আছে। সূত্রে ফার্স্টে ছিল x মাইনাস, কিছু বলছেন? সূত্রে আমাদের প্রথমে ছিল x মাইনাস x1, ঠিক আছে। সবাই ডাটাটা তুলে নিয়েছেন, তো ডাটা দেখে দেখে সবাই একটু মিলাবেন। আর সূত্রটা নিশ্চয়ই তুলেছেন। আচ্ছা, সবাই সূত্রটা এবং হচ্ছে যে ডাটাটা সেটার সাথে একটু মিলিয়ে দেখবেন, ঠিক আছে। কি বলেছিলাম, প্রথমে হচ্ছে এখানে কারা কারা বসবে, যে x এর জন্য আপনি ভ্যালুটা বের করতে চাচ্ছেন সেই x এর ভ্যালুটা এখানে বসতো। অর্থাৎ আপনি 301 এর জন্য ভ্যালু বের করতে চাচ্ছেন, 301 এখানে আমরা বসালাম। মাইনাস দিয়ে এখানে কারা কারা বসবে, যার জন্য অর্থাৎ x0 ছাড়া বাকি যারা আছে সবাই বসে পড়বে। তো x0 ছাড়া এখানে কি, এটা হচ্ছে x1। আর আমরা ডাটা অনুযায়ী যদি দেখি তাহলে x1 এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে 304, আর এটা কি আমাদের x2। তাহলে x2 এর ভ্যালু কত আমাদের এখানে 305, আর এখানে হচ্ছে আমাদের x3 এর ভ্যালু কত আমাদের এখানে 307, ঠিক আছে। উপরে একটু কাজ হয়ে গেছে, এখন আমরা হরের অংশে চলে আসি। হরে এসে আমরা কি দেখব, x0 থেকে আমরা বাকি যে ডাটাগুলো আছে সবগুলো ডাটা বিয়োগ হয়ে যাবে। অর্থাৎ এখানে আমাদের অনুযায়ী আমাদের x0 এর ভ্যালু কত 300, ঠিক আছে। সো 300 থেকে বাকি যারা আছে, যেমন এটা হচ্ছে x1 বিয়োগ হলো, তারপরে 300 মানে x0 থেকে এখানে কে বিয়োগ হচ্ছে আমাদের x2 বিয়োগ হচ্ছে। x এর ভ্যালু হচ্ছে x0 এর ভ্যালু হচ্ছে 300 আর x2 এর ভ্যালু হচ্ছে আমাদের 305। এটা হচ্ছে আমাদের x0 300 মাইনাস এখানে কি হবে আমাদের x3 যার ভ্যালু হচ্ছে আমাদের 307, ঠিক আছে। সো লব এবং হরের অংশ হয়ে গেল, ইনটু দিয়ে আমরা কাকে গুণ করব, অর্থাৎ x0 কে ফাংশনে বসালে যে ভ্যালুটা আমরা পাচ্ছি সেটাই আমরা এখানে বসাবো। তো আমরা ডাটা অনুযায়ী দেখবো, আমাদের ডাটাতে দিয়েই দেওয়া আছে যে 300 ভ্যালুটা যদি আমরা ফাংশনে বসাই তাহলে আমাদের কত আসতে পারে, বলে দেওয়া আছে 2.4771। সবাই ডাটাটা দেখবেন 2.4771, তো গুণ করে এটা বলা আছে 2.4771, ঠিক আছে। অর্ধেক কাজ আমাদের হলো। এরপরে প্লাস দিয়ে আমরা আবার x1 এর জন্য বের করব, আবার প্লাস দিয়ে আমরা x2 এর জন্য বের করব, আবার প্লাস দিয়ে আমরা x3 এর জন্য বের করব, ঠিক আছে। অর্থাৎ আপনার কাছে যতগুলো ডাটা থাকবে x0 থেকে শুরু করে ঠিক ততগুলো ডাটার জন্য আপনাকে ঠিক এই প্রসেসে কন্টিনিউ করতে হবে, ঠিক আছে। তো প্লাস দিয়ে আমরা চলে আসি আবার, এখন আমরা কি করব, আবারও একই রকম ভাবে x এর ভ্যালুগুলো আমরা লিখে ফেললাম। তো x এর ভ্যালু থেকে আমরা এবার কাকে বিয়োগ করব, এখানে তো আমরা x0 এর জন্য কাজ করেছি, এখন এখানে হচ্ছে আমরা x1 এর জন্য কাজ করব। সো x1 এর জন্য করতে গেলে কি, x1 ছাড়া বাকি সবাই বিয়োগ হয়ে যাবে। সো x1 ছাড়া এখানে কি, x0 এর ভ্যালু হচ্ছে আমাদের 300, x2 এর ভ্যালু হচ্ছে 305 আর x3 এর ভ্যালু হচ্ছে 307, ঠিক আছে। x1 ছাড়া বাকি সবাই কিন্তু বিয়োগ হয়েছে। x0 এখানে হচ্ছে x1 সরি x2 আর এটা হচ্ছে আমাদের x3। সো আমরা এখন হরে চলে আসি, হরের এখানে কি দেখবো আমরা, x1 থেকে বাকি ডাটাগুলো বিয়োগ হবে। আমাদের x1 এর ভ্যালু কত 304, সো x1 থেকে আমাদের কি বিয়োগ হচ্ছে, এখানে x0 বিয়োগ হচ্ছে, x1 থেকে কি বিয়োগ হচ্ছে x2 বিয়োগ হচ্ছে, আর এখানে x1 থেকে কি বিয়োগ হচ্ছে আমাদের x3 বিয়োগ হচ্ছে। এখানে যদি x1 থেকে x1 বিয়োগ করতেন তাহলে কি হতো, বিয়োগ হয়ে 0 হয়ে যেত, আর 0 দিয়ে ভাগ করলে আমাদের এখানে আনডিফাইন্ড হয়ে যেত। তারপর আমরা গুণ করব কাকে দিয়ে, x1 টা ফাংশনে বসালে যে ভ্যালুটা আমরা পাবো। সো ডাটা দেখে আমরা বুঝতে পারছি
আমাদের x1 টা যদি ফাংশনে বসে আমাদের দিয়ে দেওয়া আছে, আমাদের আসবে 2.4829। তো এখানে 2.4829 এখানে বসলো। তো আমরা x0 এবং x1 এর জন্য করে ফেললাম। এখন আমরা একই রকম ভাবে x2 করব। সো যোগ দিয়ে আমরা চলে আসি x2 এর কাছে। একই রকম ভাবে যার জন্য বের করতে চাচ্ছি x এর ভ্যালু আমরা বসিয়ে দিলাম। বসানোর পরে এখন আমরা কি x2 এর জন্য বের করতে চাচ্ছি। সো x2 বাদে বাকি সবাই বসে পড়বে। x0 বসে পড়লো, এখানে x1 বসে পড়লো, আর এখানে আমাদের x3 বসে পড়লো। সো আমরা যখন হরে যাব দেখব এখানে আমাদের x2 থেকে বাকি সব ডাটাগুলা বিয়োগ হয়ে যাবে। সো x2 থেকে বিয়োগ হয়ে গেল আমাদের x0, x2 থেকে বিয়োগ হয়ে গেল আমাদের x1, x2 থেকে বিয়োগ হয়ে গেল আমাদের x3। সাথে এখানে কি গুণ থাকবে, x2 কে ফাংশনে বসালে যে ভ্যালুটা আমরা পাবো সেই ভ্যালুটা, ঠিক আছে। সো সেই ভ্যালুটা হচ্ছে আমাদের 2.4843, আপনাদের ডাটাতে দিয়ে দেওয়া আছে। তো এখানে বসাই দিলাম। বসানোর পরে আমাদের x1, x0 এবং x2 এর জন্য কাজ হয়ে গেল। এখন আমাদের বাকি শুধু x3 এর জন্য। সো x3 এর জন্য আমরা বসিয়ে দিলাম। সো x এর যার জন্য আমরা ভ্যালুটা বের করতে চাচ্ছি সেই x এর ভ্যালুটা আমরা বসালাম। বসানোর পরে x3 ছাড়া যা পড়ে থাকলো সবই বিয়োগ হয়ে যাবে। সো এটা হচ্ছে x0, এটা হচ্ছে x1, এটা হচ্ছে আমাদের x2, বিয়োগ করে ফেললাম। একই রকম ভাবে x3 থেকে বাকি সবাই বিয়োগ হয়ে যাবে। এটা হচ্ছে x3, এটা x3, এটা x3, x3 ছাড়া বাকিগুলো হচ্ছে x0, x1 এবং x2, বিয়োগ হয়ে গেল এবং সাথে গুণ হিসেবে থাকবে x3 কে ফাংশনে বসালে যে ভ্যালুটা হয়। দেন আপনারা পুরোটা যদি ক্যালকুলেশন করেন দেখবেন এটা এতটুকু অংশের ক্যালকুলেশন, অর্থাৎ এতটুকু অংশের ক্যালকুলেশন, দেন এতটুকু অংশের ক্যালকুলেশন বের করলেন, দেন এতটুকু অংশের ক্যালকুলেশন এখানে বের করলেন, এতটুকু অংশের ক্যালকুলেশন এখানে বের করলেন। করার পর যে রেজাল্টটা পাবেন সেটা হচ্ছে আপনাদের ফাইনাল রেজাল্ট, ঠিক আছে। অর্থাৎ আপনার যদি ফাংশনে x এর ভ্যালু 301 বসান তাহলে আপনাদের যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে 2.4786, ঠিক আছে। সবাই কি বুঝতে পারলেন? ম্যাম মান বসানোটা বুঝতে পারছি, কিন্তু আচ্ছা, কোন ক্যালকুলেশনটা বুঝতে পারেননি? যেটা হচ্ছে মানে যোগ নিচে করলে কি দেখালাম। হবে আচ্ছা স্টেপ? দেখাচ্ছি আর কি। আচ্ছা আমি দেখাচ্ছি আর কি। এখানে কি বুঝতে পারেননি? এটার কথা বলছেন? জি ম্যাম, এটা কি ওই উপর থেকে মানে প্রথম অংশ থেকে যোগ হয়েছে এটা কি? এটা হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এখানে 301 থেকে 304 বিয়োগ করলেন, 301 থেকে 304 বিয়োগ করলে কত হয়? -3। 301 থেকে 305 বিয়োগ করলে কত হয়? -4, -4। 301 থেকে 307 বিয়োগ করলে কত হয়? -6। 300 থেকে 304 বিয়োগ করলে -4, এই যে -4। 300 থেকে 305 বিয়োগ করলে -5, এই যে এখানে -5। 300 থেকে 307 বিয়োগ করলে -7, এখানে -7। ইনটু হিসেবে এখানে আছে 2.4771, এখানেও 2.4771। তারপর হচ্ছে আমাদের প্লাস চিহ্ন, এখানে আমাদের প্লাস চিহ্ন। দেন আবার 301 থেকে 300 বিয়োগ, এখানে থাকলো +1। 301 থেকে 305 আমাদের এখানে -4। 301 থেকে 307 আমাদের এখানে -6। 304 থেকে 300 আমাদের এখানে +4। 304 থেকে 305 বিয়োগ হচ্ছে, সো -1। 304 থেকে 307, সো এখানে -3, বিয়োগ করলে -3 হচ্ছে, এবং সাথে গুণ হিসেবে আছে 2.4829, সো এখানে গুণ হিসেবে 2.4829। তারপরে আবার যোগ আছে, সো আমরা যোগ করলাম কাকে? 301 থেকে 300, সো এখানে +1 আছে। 301 থেকে 304 এখানে হচ্ছে -3। 301 থেকে 307 এখানে -6। 305 থেকে 300 +5। 305 থেকে 304 +1। 305 থেকে 307 এখানে -2, সাথে গুণ হিসেবে আছে 2.4843, সো 2.4843। তারপর হচ্ছে প্লাস, আমরা প্লাস দিলাম। 301 থেকে 300 +1। 301 থেকে 304 -3। 301 থেকে 305 -4। 307 থেকে 300 +7।
307 থেকে 304, পজিটিভ 3, 307 থেকে 305, পজিটিভ 2, সাথে গুণ হিসেবে আছে 2.4871, গুণ হিসেবে আছে 2.4871, আর কিছু নেই। সো আমরা এখানে পুরাটা ক্যালকুলেশন করলে আমাদের এরকম আসবে, দেন রেজাল্ট হচ্ছে 2.484786। ঠিক আছে, এবার কি বুঝতে পেরেছেন? জি ম্যাম, বুঝতে পারছি। ম্যাম সূত্র কি এটা প্রশ্নে দেওয়া থাকবে না আমাদের মুখস্থ করতে হবে? অবশ্যই আপনাদের মুখস্থ করতে হবে, প্রশ্ন শুধু আপনাদেরকে বলে দেওয়া থাকবে এই অঙ্কটা ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশনের মাধ্যমে সলভ করার জন্য। সবাই কি বুঝতে পেরেছেন? কারো কি আর কোনো প্রশ্ন আছে এ সম্পর্কিত? আচ্ছা, কারো যদি প্রশ্ন না থাকে তাহলে আমি ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন এখানে শেষ করছি। শেষ করার আগে আপনাদেরকে আরেকবার একটু সামারি বলে দেই যে হচ্ছে যখন নিউটনস ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা আমরা ইউজ করতাম তখন হচ্ছে আমাদের আসলে এক্স এর যে ভ্যালুগুলা অর্থাৎ ডাটার ভ্যালুগুলো আমাদের ইকুয়াল ডিস্টেন্ট ছিল, পার্থক্যগুলো আমাদের ইকুয়াল ডিস্টেন্ট হতো। ইকুয়াল ডিস্টেন্ট যখন আমরা থাকবে তখন আমরা নিউটনস ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন দিয়ে আমরা ইউজ করতে পারতাম। কিন্তু যখন আমাদের ইকুয়াল ডিস্টেন্ট হবে না অর্থাৎ এক্স এর ভ্যালুগুলো ইকুয়াল ডিস্টেন্ট না, যেমন আমরা এই অঙ্কে দেখলাম একটা হচ্ছে 300, তারপর 304, তারপর 305, তারপর আবার 307, দেখেন এদের মধ্যে পার্থক্য কিন্তু ইকুয়াল না, আনইকুয়াল। সো আনইকুয়াল ডিস্টেন্ট যখন হবে তখন হচ্ছে আমরা ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ করব। ঠিক আছে, যখন ইকুয়াল স্পেসড হবে তখন আমরা নিউটনস ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ইউজ করব, আর যখন আনইকুয়াল হচ্ছে তখন আমরা ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন ইউজ করব। তার মানে এই না যে আনইকুয়ালের জন্য শুধুমাত্র একটাই মেথড আছে ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন, এরকম আরো কয়েকটা ইন্টারপোলেশন আছে। আমি আপনাদেরকে এখানে একটা মেথডই দেখালাম। ঠিক আছে, আনইকুয়ালের জন্য একটা মেথডই আপনাদেরকে আমি দেখালাম, সেটা হচ্ছে ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন আমরা কখন ইউজ করছি, কখন আমরা নিউটনস ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড ইউজ করছি, বা দুটোটা ইউজ করার মধ্যে আসলে পার্থক্যটা কোথায়। ঠিক আছে, সো আপনারা মাথায় রাখবেন অবশ্যই। আর হচ্ছে যে আপনার সূত্রটা যেটা, এটা ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন, এই সূত্রটাই হচ্ছে মেইন। আপনি যদি সূত্রটা মনে রাখতে পারেন অঙ্কটা করা আপনাদের পক্ষে কোনো ব্যাপারই না, কিন্তু সূত্রটা মনে রাখাটাই আপনাদের জন্য এখানে বড় একটা ফ্যাক্ট। ঠিক আছে, সূত্রটা মনে রাখার জন্য। কিন্তু এখানে যদি একটা উল্টাপাল্টা হয়ে যায়, অর্থাৎ আপনি ধরেন এক্স নটের জায়গায় জাস্ট আপনি এক্স নট একটা জায়গায়, যে কোনো একটা জায়গায় হয়তো আপনি এক্স ওয়ান দিয়ে ফেললেন, তাহলে কিন্তু আপনার পুরো অঙ্কটাই ভুল হয়ে গেল। ঠিক আছে, তো যখন সূত্রটা লিখবেন অঙ্ক করার সময় অবশ্যই প্রথমে আগে সূত্রটা লিখে নেবেন। সূত্রটা লিখে নিয়ে দেন হচ্ছে আপনারা অঙ্ক করা শুরু করবেন, তাহলে দেখবেন আপনাদের অঙ্ক করার সময় যে ভুল ডিজিট লিখে ফেললেন এই পসিবিলিটিটা কমে আসবে। ঠিক আছে, সো অবশ্যই আগে সূত্রটা ভালো মতো মুখস্থ করে নেবেন বা বুঝে নেবেন যেভাবে আপনার সুবিধা হয়। তারপর আপনি সূত্রটা লিখলেন, লেখার পরে দেন আপনি অঙ্ক করবেন। আর সূত্র মনে রাখার টেকনিকটা কি, অর্থাৎ যার থেকে আপনি হচ্ছে বিয়োগ করবেন, যার জন্য আপনি ভ্যালুটা বের করবেন তাকে আপনি বসিয়ে দিলেন, এবং এক্স নট ছাড়া বাকি সবাইকে আপনি এখানে বসিয়ে দিলেন, x1, x2, x3। ঠিক আছে, আর নিচে হচ্ছে যাকে আপনি বসালেন উপরে এক্স নট, তার থেকে আপনি বিয়োগ করবেন কাদেরকে, যারা পড়ে থাকলো এক্স নট ছাড়া, অর্থাৎ x1, x2, x3। আর এক্স নটের ভ্যালুটা ফাংশনে বসালে যেটা আসবে সেটা দিয়ে আমরা গুণ করে দিব। একই রকম ভাবে যে এক্স এর জন্য আপনার ভ্যালু বের করতে চান সেটা বসাবেন, তার থেকে বিয়োগ করবেন এক্স নট, x2, x3। এখন আপনাদের প্রশ্নে যে এরকম চারটা ডিজিটই যে থাকবে, চারটা ডাটাই যে থাকবে সেটা কিন্তু না। আপনাদের প্রশ্নে 5টাও থাকতে পারে, আপনাদের প্রশ্নে 3টাও থাকতে পারে। ঠিক আছে, চারটাই যে থাকবে এমন কোনো কথা না। যখন যতগুলো ডাটা থাকবে ততগুলো ডাটার জন্যই আপনাকে আসলে ক্যালকুলেশন করতে হবে। যেমন এখানে হচ্ছে এক্স নটের জন্য হচ্ছে x1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে x3। এখন যদি আপনাদের ডাটা থাকে 5টা, এখানে 4টা ডাটা আছে, যদি 5টা থাকে তাহলে পরবর্তীতে আবার এখানে প্লাস দিয়ে আপনারা কি করবেন, আবার x4 এর জন্য বের করতে। ঠিক আছে, একই রকম মেথড একই রকম ভাবে আগাবে, কিন্তু ডাটার উপর ডিপেন্ড করছে। যে কটা ডাটা আগে অবশ্যই অঙ্ক করার সময় দেখে নেবেন কয়টা ডাটা, তারপর সবগুলো ডাটার ভ্যালুগুলো আপনি ঠিকঠাক মতো পাচ্ছেন কিনা, সবগুলো ডাটা ফাংশনে বসালে যে ভ্যালুগুলো আসে সেটা ঠিকঠাক মতো আছে কিনা, এবং কি ডাটার জন্য আপনাকে আসলে ফাংশনে ভ্যালুটা বের করতে বলা হয়েছে সেটা আপনার কাছে আছে কিনা। ঠিক আছে, তারপর আপনার সূত্রটা লিখবেন, সূত্র লেখার পরে দেন আপনার যে সূত্র অনুযায়ী ভ্যালুগুলো বসাবেন। এবং ভ্যালুগুলো বসানোর সময় অবশ্যই খেয়াল করবেন, এখানে কিন্তু খুব একটা কনফিউজিং, অঙ্কটা কিন্তু ইজি কিন্তু একটু কনফিউজিং ব্যাপার হচ্ছে যে এক্স নট, x1, x2 কখন বিয়োগ হচ্ছে। ঠিক আছে,
তো এই জিনিসগুলো একটু ভালো মতো মাথায় রাখবেন, সূত্রটা একটু ভালো মতো দেখবেন। চাইলে আপনারা সূত্রটা একটু দুই একবার নিজে নিজে লিখে প্র্যাকটিস করে নিতে পারেন। মুখস্থ করতে বলছি না, কিন্তু এটা কিন্তু একটা ফরম্যাট অনুযায়ী আছে, এই অনুযায়ী আসার কারণে কারণ এখানে একটা প্রুফও আছে। ঠিক আছে, আমি আপনাদেরকে প্রুফের দিকে গেলাম না, কারণ অলরেডি আপনাদেরকে আমি নিউটনস ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশনের প্রুফটা দেখিয়েছি। সো এরকম ভাবেই ডিরাইভেশন করেই কিন্তু আসলে ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশনের ফর্মুলাটাও এসেছে। ঠিক আছে, সো ডিরাইভেশন করার পর আমরা ফাইনালি যে একটা আউটপুট পেয়েছি, সেই আউটপুটটা এখানে আপনাদেরকে দেখানো হয়েছে ফর্মুলাতে। ঠিক আছে, সো ফর্মুলাটা ভালো মতো দেখবেন, ভালো মতো বুঝবেন, দেন আপনারা এই অঙ্কটা করবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি আপনাদের ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন নিয়ে আর কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমি পরবর্তী ইন্টারপোলেশনে চলে যাই এবং সর্বশেষ আসলে ইন্টারপোলেশন আপনাদের থেকে, এটাই লাস্ট ইন্টারপোলেশন, আর ইন্টারপোলেশন আমি আপনাদেরকে পড়াবো না। ঠিক আছে, আচ্ছা আমি একটু আপনাদেরকে পিডিএফটা বের করে দেখাচ্ছি। আচ্ছা এই পিডিএফটা আপনাদেরকে অলরেডি ড্রাইভে দেওয়া আছে, যারা নামিয়ে নিয়েছেন তারা হচ্ছে দেখে নেবেন। এই যে ডিভাইডেড ডিফারেন্স অর্থাৎ ইন্টারপোলেশন চ্যাপ্টারে ডিভাইডেড ডিফারেন্স অপশন পয়েন্টে চলে যাবেন, আর যারা এখনো নামিয়ে নেননি তারা নামিয়ে হচ্ছে এই বইয়ের ইন্টারপোলেশন চ্যাপ্টারে ডিভাইডেড ডিফারেন্স পয়েন্টে চলে যাবেন। 5.6 ডিভাইডেড ডিফারেন্স, এটাই হচ্ছে আপনাদের আজকে ইন্টারপোলেশনের লাস্ট টপিক। ঠিক আছে, আপনাদের এই সেমিস্টারে আমি ইন্টারপোলেশন নিয়ে আর কোনো মেথড দেখাবো না, টোটাল আপনাদেরকে দেখানো হয়েছে নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন, নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন, ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন, আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ডিভাইডেড ডিফারেন্স। ঠিক আছে, সো ডিভাইডেড ডিফারেন্স পড়ার আগে আপনাদেরকে আসলে একটু বলে নেই যে কেন আসলে আমরা আসলে ডিভাইডেড ডিফারেন্সটা ইউজ করছি। ঠিক আছে, যেমন আমরা দেখেছি নিউটনস ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন আমরা ইকুয়াল ডিস্টেন্সের ক্ষেত্রে ইউজ করেছি, তারপরে ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশনে আমরা যদি আনইকুয়াল স্পেস থাকে তখন আমরা ইউজ করেছি, তাহলে আমরা ডিভাইডেড ডিফারেন্সটা আসলে কখন ইউজ করব। আচ্ছা আমি সবাইকে একটু বলবো মিটিংটা কেটে দিয়ে আরেকবার একটু জয়েন করতে। ঠিক আছে, টাইম শেষ হয়ে আসছে, সবাই একটু কেটে দিয়ে আরেকবার একটু জয়েন করে। ইসে
আচ্ছা, যেটা আমি আপনাদেরকে বলছিলাম সেটা হচ্ছে ডিভাইডেড ডিফারেন্স আসলে আমরা কখন তাহলে ইউজ করব, ঠিক আছে? আমরা ল্যাগ্রেঞ্জ কখন ইউজ করব সেটা দেখলাম, আমরা নিউটনস ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড কখন ইউজ করব সেটাও দেখলাম। এখন ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন যখন ইমপ্লিমেন্ট করতে যাওয়া হলো, তখন একটা জিনিস খেয়াল করা হলো যে আমরা যখন ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা যখন অ্যাপ্লাই করি, তখন হচ্ছে যদি হঠাৎ করে একটা নতুন ডাটা আইটেম চলে আসে, ঠিক আছে, নিউ ডাটা আইটেম যখন চলে আসে তখন দেখা গেল যে আমার পুরো ক্যালকুলেশনটা আসলে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? আপনি খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা স্টেপেই কিন্তু আসলে আমাদের প্রত্যেকটা ডাটার একটা কন্ট্রিবিউশন আছে, ঠিক আছে? তো এখন যদি একটা ডাটা নতুন একটা ডাটা আইটেম অ্যাড হয়, তখন কিন্তু আমাকে আসলে পুরো অঙ্কটাই চেঞ্জ করে ফেলতে হবে, অর্থাৎ পুরো অ্যান্সারটাই আমার আসলে চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ প্রত্যেকটা বারই কিন্তু আমাকে গিয়ে আবার কাজ করতে হবে ওই নতুন ডাটা আইটেমটার জন্য ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলাতে, ঠিক আছে? এখন এটা তো আসলে জাস্ট আমরা 4টা ডাটা দেখছি, দেখে এখন যদি 5 নাম্বার একটা ডাটা আসে, দেন আমরা 5 নাম্বার ডাটা আসলে আমরা দেখা গেল যে ছোট ছোট ডাটার জন্য আমরা হচ্ছে 5 নাম্বার ডাটার জন্য আমরা আসলে করে ফেলতে পারলাম, ঠিক আছে? আবার অঙ্কটা আপনি চিন্তা করেন যে আপনি 4টা ডাটা নিয়ে কাজ করে যাচ্ছেন, এখন হুট করে আরেকটা ডাটা ডিসকভার হলো, ঠিক আছে? আপনি 1 2 3 4 এই 4টা ডাটা নিয়ে আচ্ছা, এখানে যদি আনইকুয়াল ডিসটেন্স, সো আমি বললাম 2 5 7 9, ঠিক আছে? 2 5 7 8 বা 2 5 7 7 9 এর জন্য আপনি হচ্ছে কাজ করছেন। এখন হুট করে 10 নাম্বার ডাটাটা ডিসকভার হলো। এখন আপনি অতটুকু 4টা ডাটা নিয়ে কিন্তু কাজ আপনি অলরেডি করে ফেলছিলেন। এখন 5 নাম্বার ডাটা আসার কারণে আপনাকে কিন্তু আবার প্রত্যেকটা জায়গায় গিয়ে আসলে ওইটার জন্য কাজ করতে হবে 5 নাম্বার ডাটার জন্য, তাই না? প্রত্যেকটা স্টেপেই কিন্তু আপনাকে আসলে করতে হবে, কারণ আমরা প্রত্যেকটা জায়গায় দেখেছি প্রত্যেকটা ডাটার একটা কন্ট্রিবিউশন আছে। এখন যেহেতু 5 নাম্বার ডাটার জন্য দেখুন আপনার পুরো ক্যালকুলেশনটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন এখানে যেহেতু 4টা ডাটা বা 5 ডাটা, তো সেক্ষেত্রে আপনার কাজ করতে খুব বেশি একটা সমস্যা হবে না, কিন্তু রিয়েল লাইফে যখন আপনি কাজ করতে যাবেন তখন কিন্তু 4টা বা 5টা ডাটা নিয়ে আপনি কাজ করবেন না, তখন আপনার নাম্বারগুলো কমপ্লেক্স, প্লাস আপনার নাম্বার সংখ্যাও অনেক হবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে অর্থাৎ এরকম ভাবে যদি কমপ্লেক্স বা লার্জ সিস্টেমে যদি করতে যাই, তাহলে কিন্তু ব্যাপারটা খুবই একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, ঠিক আছে? যে প্রত্যেকটা স্টেপে গিয়ে এখন যদি আপনার কাছে 100টা ডাটা থাকে, সো আপনি 100টা ডাটার জন্য অলরেডি আপনি কাজ শুরু করে দিয়েছেন, এখন হুট করে 101 নাম্বার ডাটা ডিসকভার হলো, তাহলে কিন্তু আপনার 100টা ডাটার জন্য যে কাজটা আপনি করেছিলেন সেটা পুরোটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ক্যালকুলেশনটা আপনাকে প্রত্যেকটা জায়গায় গিয়ে আবার 101 নাম্বার ডাটার জন্য কাজ করতে হবে। তাহলে ব্যাপারটা একটু সমস্যা হয়ে গেল না? যদি আমাদের হচ্ছে একটা নতুন ডাটা আইটেম আসে, তো এই সমস্যাটা আসলে দূর করার জন্য আমাদের নতুন আরেকটা ইন্টারপোলেশন মেথড, সেটা হচ্ছে ডিভাইডেড ডিফারেন্স, ঠিক আছে? এই ডিভাইডেড ডিফারেন্স এই ফর্মুলাটার মাধ্যমে আমরা আমাদের হচ্ছে একটা ফর্মুলা ক্রিয়েট করতে পারি, যেখানে হচ্ছে আমাদের যে কোনো নতুন ডাটা আইটেম আসলে সেখানে আমরা ইজিলি ওই ডাটা আইটেমটা আমরা আমাদের ক্যালকুলেশনে অ্যাড করে দিতে পারি, অর্থাৎ নতুন ডাটা আইটেম যদি আমাদের পরে আসে তাহলে সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আসলে মেইনলি এই সমস্যাটা হচ্ছে দূর করার জন্য আমাদের পরবর্তীতে যেটা এসেছে সেটা হচ্ছে ডিভাইডেড ডিফারেন্স, ঠিক আছে? এই সমস্যাটা দূর করার জন্য, যে অর্থাৎ নতুন ডাটা আইটেম যেন আমি অ্যাড করতে পারি, ঠিক আছে? ল্যাগ্রেঞ্জে এটা আসলে আমার পক্ষে পসিবল না। ল্যাগ্রেঞ্জে আনইকুয়াল ডিসটেন্সে আমি কাজ করতে পারি, কিন্তু হুট করে যদি কোনো নতুন ডাটা আইটেম আসে বা নতুন কোনো ডাটা আইটেম চলে আসে, সেক্ষেত্রে আমরা আসলে ওটা নিয়ে কাজ করতে আমাদের সমস্যা হয়ে যাবে। এই জন্য ওই সমস্যাটা দূর করার জন্য আমাদের ডিভাইডেড ডিফারেন্স, যেখানে আমরা নতুন আইটেম অ্যাড করতে পারি। এখন আমরা একটু দেখি আমাদের সূত্রটা কি বলছে। যেমন এখানে বলা আছে, যদি আমাদের এরকম একটা ফাংশন দেয়া থাকে এবং তার জন্য আমাদের x নট x1 xn দেওয়া আছে, এখানে ইকুয়ালি স্পেসড হতে হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে? সো ইকুয়ালি স্পেসড হতে পারে, নাও হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের ফাংশনটা কেমন, মানে অর্থাৎ ফর্মুলাটা কেমন হবে? আমাদের কাছে x নট x1 আছে এবং তার প্রেক্ষিতে আমাদের এটা ফাংশনের ভ্যালুগুলো আছে, fx নট fx1, এই ফাংশনের ভ্যালুগুলো আছে। তো সেই ক্ষেত্রে আমাদের আসলে আমরা ডিভাইডেড ডিফারেন্সটা কেমন হবে, দেখেন এখানে ফার্স্ট ডিভাইডেড ডিফারেন্স অফ fx, ঠিক আছে? তো প্রথম ডিভাইডেড ডিফারেন্সেসটা কেমন হবে, অর্থাৎ আপনি যদি x নট এবং x1 এর জন্য বের করতে চান, শুধুমাত্র x নট এবং x1 এই দুটো ডাটার জন্য যদি আপনি ডিভাইডেড ডিফারেন্সটা বের করতে চান, তাহলে হচ্ছে আপনার ফর্মুলাটা এটা, ঠিক আছে? fx নট মাইনাস fx1 ডিভাইডেড বাই x নট মাইনাস x1, ঠিক আছে? এটা কিন্তু শুধু দুইটা ডাটার জন্য, অর্থাৎ আপনার কাছে x নট
এবং x1 আছে, তাহলে আপনি তাদের ফার্স্ট ডিভাইডেড ডিফারেন্সটা আপনি কিভাবে বের করতে পারেন। এটা হচ্ছে ওইটারই সূত্র, fx0 মাইনাস fx1 ডিভাইডেড বাই x0 মাইনাস x1। ঠিক আছে, এখন আপনার কাছে যে x0 এবং x1ই থাকবে এমন কিন্তু কথা নয়, পরবর্তী যে ডাটাগুলি আসবে সেটার জন্য আপনি আসলে বের করে ফেলতে পারেন। ঠিক আছে, আচ্ছা এই যে এই কথাটাকে ডিনোট করা হয় দেখেন এভাবেও বলা যায়, ফাংশন অফ x0, x1, এভাবেও আপনি বলতে পারেন। মেইনলি আপনাকে এভাবেই আসলে পরীক্ষার খাতায় হোক বা মুখে হোক যে কোনো ভাবে হোক এভাবেই আপনি জিনিসটাকে আসলে ডিনোট করবেন, f অফ x0, x1। তাহলে আমরা কোনটা বুঝবো, যে আপনি x0 এবং x1 এই দুইটা ডাটা ভ্যালুর জন্য আসলে আপনি ফার্স্ট ডিভাইডেড ডিফারেন্স বের করতে চাচ্ছেন, যেটা হচ্ছে এই ফর্মুলাটা। ঠিক আছে, এখন আপনার কাছে যদি x0 এবং x1 ছাড়া অন্য ডাটা থাকে তখন আপনি কিভাবে করবেন, একই প্রসেস। অর্থাৎ আপনার কাছে যদি x1 এবং x2 ডাটা থাকে তাহলে আপনি x1 এবং x2 ডাটার জন্য ফার্স্ট অর্ডার ডিফারেন্সটা কি, ফার্স্ট ডিভাইডেড ডিফারেন্সটা কিভাবে বের করবেন, একই রকম ভাবে fx1 মাইনাস fx2 ডিভাইডেড বাই x মাইনাস x2। ঠিক আছে, এটা হচ্ছে x1 এবং x2 যদি আপনার কাছে থাকে তাহলে তাদের কিভাবে ডিভাইডেড ডিফারেন্সটা আপনি আসলে বের করছেন। একই রকম ভাবে x2, x3, x4, x5 আপনি যেভাবে আপনার যে ডাটাগুলো থাকে সেই ডাটাগুলো আপনি বের করতে পারেন, এবং এই ডাটাগুলো কিন্তু আপনার আসলে এই যে এরকম সিকুয়েন্সিয়াল হচ্ছে x1, x2, x2, x3 এরকম ভাবে হচ্ছে। ঠিক আছে, এখন এই ফার্স্ট ডিভাইডেড ডিফারেন্সটা আমরা বের করে ফেলেছি, কিন্তু আমাদের কিন্তু শুধু ফার্স্ট ডিভাইডেড ডিফারেন্সে কিন্তু আসলে অঙ্ক সীমাবদ্ধ না, অঙ্কে প্রয়োজনে আমরা সেকেন্ড ডিভাইডেড ডিফারেন্স বের করতে পারি, থার্ড ডিভাইডেড ডিফারেন্স বের করতে পারি, ফোর্থ, ফিফথ, সিক্স, আপনার যতগুলো ডাটা থাকবে সেই অনুযায়ী আসলে ডিপেন্ড করছে যে আপনি কত অর্ডারের ডিভাইডেড ডিফারেন্সটা আপনি বের করবেন। এখন সেকেন্ড ডিভাইডেড ডিফারেন্স বা সেকেন্ড অর্ডারেরটা আপনি কিভাবে বের করলেন, সেকেন্ড অর্ডারের জন্য x0, x1, x2। ঠিক আছে, ফার্স্ট অর্ডারের জন্য হচ্ছে দুটো ডাটা এবং সেকেন্ড অর্ডারের জন্য আপনাদের থাকবে হচ্ছে তিনটা ডাটা। এখন তিনটা ডাটার জন্য আমরা এখন কিভাবে বের করব সেটা যে দেখেন, আপনাকে বিয়োগ করতে হবে কাকে কাকে, f অফ x0 এবং x1, অর্থাৎ আপনি সূত্রটাকে দুভাগে ভাগ করে দিলেন, x0, x1 ফার্স্ট এটাকে নিয়ে কাজ করলেন, দেন হচ্ছে আপনার fx1, f অফ x1, x2, অর্থাৎ ফার্স্ট হচ্ছে x0, x0, x1 এন্ড দেন হচ্ছে x1, x2। তো আপনি f অফ x0, x1 মাইনাস f অফ x1, x2 করলেন, দেখেন আপনি তিনটা ডাটা নিয়ে হচ্ছে আপনি সেকেন্ড ডিভাইডেড ডিফারেন্সটা বের করছেন। তিনটা ডাটার মধ্যে আপনাকে ফার্স্টে ভেঙে দিতে হবে একটু। ফার্স্ট হচ্ছে x0, x1 কে নিয়ে আপনি কাজ করলেন, x0, x1 কে নিয়ে কাজ করলেন, দেন হচ্ছে আপনি x1, x2 কে নিয়ে নিলেন, দেন হচ্ছে আপনি x1, x2 কে নিয়ে নিলেন। এবং যখন আপনি ডিভাইড করবেন তখন কিন্তু আপনাকে স্টার্টিং এবং এন্ডিং পয়েন্টটা দিতে হবে। ঠিক আছে, এখানে স্টার্টিং কোনটা, স্টার্টিং ডাটা হচ্ছে x0 এবং এন্ডিং ডাটা হচ্ছে x2। সো স্টার্টিং ডাটা x0 এবং এন্ডিং ডাটা হচ্ছে আপনাদের x2। ঠিক আছে, তো এখন দেখেন একটা জিনিস, যে এতটুকু কাজ এই যে এতটুকু কাজ আপনারা কোথায় করে এসেছেন বলেন তো, এই যে ফার্স্ট ডিভাইডেড ডিফারেন্সে কিন্তু আপনারা বের করে এসেছেন। আবার এতটুকুর কাজও কিন্তু দেখেন x1, x2 এটাও কিন্তু আপনারা ফার্স্ট ডিভাইডেড ডিফারেন্সে বের করে এসেছেন। অর্থাৎ আপনি যখন এটা বের করতে যাবেন, বের করার সময় যে ফর্মুলাটা লিখলেন এবং এটার হচ্ছে আপনার আউটপুট বের করার জন্য আপনাকে আগে ফার্স্ট ডিভাইডেড ডিফারেন্সটা বের করে নিতে হবে। ঠিক আছে, ফার্স্ট ডিভাইডেড ডিফারেন্সটা যখন আপনি বের করে নেবেন তখনই আপনি আসলে সেকেন্ড ডিভাইডেড ডিফারেন্সটা আপনি বের করতে পারবেন। অর্থাৎ এই ফর্মুলাটা লেখার পরে আপনাকে ফার্স্টে এটা ক্যালকুলেশন করতে হবে। এটা ক্যালকুলেশন কিভাবে করবেন, এই যে এখানে আমরা যেরকম করে বলে এসেছি তেমন ভাবে করবেন। আবার এটার ক্যালকুলেশন আপনারা কিভাবে করবেন, এই যে এই ফর্মুলা অনুযায়ী আপনারা এটা ক্যালকুলেশন করলেন, করার পরে যে ভ্যালুটা আপনারা পেলেন সেটা এখানে বসিয়ে ডিভাইড করে দিলেন স্টার্টিং এবং এন্ডিং পয়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের সেকেন্ড ডিভাইডেড ডিফারেন্স, যেখানে হচ্ছে আপনাদের তিনটা ডাটা থাকবে। এখন আপনার অঙ্কে যতগুলো ডাটা থাকবে সেই অনুযায়ী আসলে ডিপেন্ড করছে। এখন আপনি থার্ড ডিভাইডেড ডিফারেন্স একই রকম ভাবে আপনি বের করতে পারেন। কিভাবে বের করতে পারেন, এখানে দেখেন থার্ড ডিভাইডেড ডিফারেন্স মানে আপনার থাকবে হচ্ছে চারটা ডাটা। তো চারটা ডাটাকে আমরা দুভাগে ভাগ করে দিব। ফার্স্টে x0, x1, x2 এভাবে লিখলাম, ফাংশন অফ x0, x1, x2 আমরা দুভাগে ভাগ করে দিলাম।
এতটুকু লিখলাম। দেন হচ্ছে আমাদের x1 x2 x3 অর্থাৎ x1 x2 x3 দুই ভাগে আমরা ভাগ করে দিলাম। x0 x1 x2 ফার্স্ট হচ্ছে আমাদের এতটুকু অংশ, দেন হচ্ছে আমাদের x0 x1 x2 x3, এই যে আমাদের x1 x2 x3 একই রকম ভাবে আপনাদের ডিভাইড হবে কি দিয়ে, স্টার্টিং এন্ড এন্ডিং। এটা হচ্ছে স্টার্টিং আর এটা হচ্ছে আমাদের এন্ডিং, ঠিক আছে। তো এতটুকু যখন আপনারা সূত্রটা লিখলেন তখন আপনাদেরকে খেয়াল করতে হবে যে এখানে যখন আপনারা আসলেন f of x0 x1 x2, ঠিক আছে, এতটুকু যখন আপনি আসলেন, আসার পরে দেখলেন যে এটার জন্য আপনাকে আসলে কোথায় যেতে হবে, এখানে যেতে হবে, ঠিক আছে। এইখান থেকে আপনি অর্থাৎ এই পুরাটা ক্যালকুলেশন করে যে ভ্যালুটা আপনি পেলেন সেই ভ্যালুটা আপনার এখানে বসলো। এটার জন্য ঠিক তাই, অর্থাৎ এটার জন্য আপনাকে এই ফর্মুলাটা ইউজ করে আপনাকে ফার্স্টে ভ্যালু বের করতে হবে, দেন হচ্ছে আপনি এখানে আপনি ভ্যালুটা বসিয়ে দিলেন, ঠিক আছে। ভ্যালুটা বসিয়ে দিলে আপনি তারপরে জাস্ট স্টার্টিং এন্ডিং দিয়ে আপনি ডিভাইড করে দিলেন, আপনার থার্ড অর্ডারের ডিভাইডেড ডিফারেন্সটা আপনি এখানে বের করে ফেললেন। একই রকম ভাবে ফোর্থ অর্ডার ডিফারেন্সের ক্ষেত্রে আপনি যেতে পারেন, যেখানে আপনার 5টা ডাটা থাকবে, একই রকম ভাবে ডাটাটাকে দুই ভাগ ভাগ করবেন এবং যখন আপনি অ্যানসার বের করতে যাবেন তখন একই রকম ভাবে আপনাকে ফার্স্টে এটা ক্যালকুলেশন করতে হবে। অর্থাৎ ফোর্থ অর্ডারে যদি যান তখন আপনার কাছে 5টা ডাটা, তার মানে x0 x1 x2 x3 আর x4, সো সেটাকে আবার দুভাগে ভাগ করে দিয়ে এভাবে বিয়োগ করতে হবে। কিভাবে দুভাগে ভাগ করলেন, x0 x1 x2 x3 এটা একটা অংশ, দেন আবার x1 x2 x3 x4 এটা একটা অংশ, দেন ওদেরকে ক্যালকুলেশন করে যে অ্যানসারটা আপনি পাবেন সেটা হচ্ছে আপনারা এখানে বিয়োগ করে দিয়ে দেন আবার স্টার্টিং এন্ড এন্ডিং, ওখানে স্টার্টিং কত x0 আর এন্ডিং হচ্ছে আমাদের x4, একই রকম ভাবে আপনারা ক্যালকুলেশন করলেন। এখন একটা জিনিস খেয়াল করেন যে প্রত্যেকটা বার আসলে প্রত্যেকটা স্টেপে গিয়ে যদি করতে চাই ব্যাপারটা একটু সমস্যা হয়ে যাচ্ছে। তো সমস্যাটা দূর করার জন্য আমরা আসলে এখানে একটা টেবিল আকারে করে ফেলেছি, যার কারণে আপনাকে প্রত্যেকবার এরকম খুঁজতে হবে না আসলে, ঠিক আছে। টেবিল আকার করার কারণ হচ্ছে যখন প্রত্যেকটা বার দেখেন আপনাকে এখানে যেতে হচ্ছে, এখান থেকে আবার এখানে যেতে হচ্ছে, সো এই ঝামেলাটা এড়ানোর জন্য আপনারা যদি টেবিল আকারে করেন, এরকম করে করলে কিন্তু কোনো সমস্যা নেই। আপনারা যদি মনে হয় এরকম করে করতে চাচ্ছেন যে প্রত্যেকটা বার এরকম করে করবেন, কোনো সমস্যা নেই। প্রত্যেকবার x1 x2 বের করলেন, x2 x3 বের করলেন, দেন x0 x1 x2 বের করলেন, এভাবেও করতে পারেন। আর চাইলে আপনাদের সুবিধার জন্য আপনারা টেবিল আকারেও করে দেখতে পারেন, ঠিক আছে। দেখেন এখানে আবার টেবিলেও করে দেওয়া আছে, আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেভাবেই করতে পারেন। টেবিলে দেখেন সুন্দর মতো আসলে অর্ডারটা বলে দেওয়া আছে। ফার্স্টে আপনাদের এক্স এর ভ্যালু যেগুলো দেওয়া আছে সেটা লিখলেন, দেন হচ্ছে ফাংশনের ভ্যালু যেটা আছে সেটা লিখলেন। লেখার পরে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডিভাইডেড ডিফারেন্স অর্থাৎ fx0 fx1, ঠিক আছে। তো fx0 fx1 এটা আপনারা কিভাবে বের করবেন, যেই সূত্রটা আমরা শিখলাম অর্থাৎ fx0 মাইনাস fx1 ডিভাইডেড বাই x0 মাইনাস x1, যে সূত্রটা আমরা শিখলাম সেই সূত্রের মধ্যে দেখেন আপনি fx0 এর ভ্যালু জানেন, fx1 এর ভ্যালু জানেন, x0 এর ভ্যালু জানেন, x1 এর ভ্যালু জানেন, ক্যালকুলেশন করে যে ভ্যালুটা আসলো সেটা এখানে বসিয়ে দিলেন। একই রকম ভাবে এটার ক্যালকুলেশন আপনারা করবেন কিভাবে, fx1 মাইনাস fx2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, দেখেন আপনারা সবগুলো ভ্যালুই এখান থেকে জানেন, সবগুলো ভ্যালু জানেন। সো সেই ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা আপনারা এখানে বসিয়ে দিলেন। একই রকম ভাবে ক্যালকুলেশন করে আপনারা এখানে বসিয়ে দিলেন। দেখেন ফার্স্ট ডিভাইডেড ডিফারেন্সের প্রত্যেকটা ভ্যালু কিন্তু আপনারা এখন জানেন, অর্থাৎ সেকেন্ড অর্ডারে যে ভ্যালুগুলো আপনার আসার দরকার আছে বা আসবে সেই ভ্যালুগুলো আপনি অলরেডি এখানে জানেন। সো এখন এখানে আসলেন আপনারা সেকেন্ড ডিভাইডেড ডিফারেন্স, সেকেন্ড ডিভাইডেড ডিফারেন্সে কি হয়, x0 x1 এন্ড x2 এই তিনটে আমাদের ডাটা থাকে, আপনারা সূত্র দেখেছেন x0 x1 x2। তাহলে এখন সূত্র অনুযায়ী কি বসবে, f of x0 এবং x1 অর্থাৎ এটা মাইনাস এটা ডিভাইডেড বাই x0 মাইনাস x2। এখন এটার ভ্যালু জানেন, এটার ভ্যালু এখন জানেন, x0 এর ভ্যালুও জানেন, x2 এর ভ্যালুও জানেন, ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই আপনারা এখানে বসিয়ে দেবেন। একই রকম ভাবে এইটাও, ঠিক আছে। কারণ এখানে দেখেন এটাকে যদি আমরা করি তাহলে কি হবে, f of x1 x2 মাইনাস f of x2 and x3। দেখেন x1 x2 এর ভ্যালু জানেন, x2 x3 এর ভ্যালুও জানেন, এখান থেকে x1 এর ভ্যালুও জানেন,
x3 এর ভ্যালু জানি। সো সূত্র অনুযায়ী ক্যালকুলেশন করে বসিয়ে দিলেন, যে ভ্যালুটা আসলো সেই দুটাই পেয়ে গেলাম। এখন থার্ড ডিভাইডেড ডিফারেন্সে গিয়ে আমরা কি দেখলাম, আমাদের যখন ভেঙে যাবে সূত্র তখন আমরা কি পাবো? সূত্র আমরা কি পাবো? f of x0 x1 x2। আমরা কি বলেছিলাম, সূত্র আমরা দুই ভাগে ভাগ করে দিলাম, x0 x1 x2 মাইনাস তারপর আবার x1 x2 x3। দেখেন এটার ভ্যালু আপনি জানেন, এটার ভ্যালুও জানেন, এটার ভ্যালু আপনারা জানেন। তো মাইনাস করে দিয়ে x0 এর ভ্যালুও জানেন, x3 এর ভ্যালুও জানেন। ক্যালকুলেশন করে যেটা পাবেন সেটাই হচ্ছে আপনাদের রেজাল্ট। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের নিউটনস ফর্মুলা উইথ ডিভাইডেড ডিফারেন্স। ঠিক আছে, এটাই হচ্ছে আপনাদের নিউটনস ইন্টারপোলেশন ফর্মুলা উইথ ডিভাইডেড ডিফারেন্স। আপনারা কি সবাই বুঝতে পেরেছেন? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শুনতে পাচ্ছি, কিন্তু এটা বুঝতে পারছি না। কোথায় বুঝতে পারেন আমাকে একটু বলেন তো। আচ্ছা, আমার মনে হয় আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে মনে হয় আপনাদের কাছে আরেকটু ইজি হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, দেখেন আপনাদের ফাংশনটা বলে দেয়া আছে, আপনাদের ফাংশনটা হচ্ছে 1/x। ঠিক আছে, এখন আমাদের ডিভাইডেড ডিফারেন্স বের করতে বলেছে f of ab, f of abc। এখন আমরা f of ab এর সূত্রটা কি, আমরা যদি একটু সূত্রটা দেখি। একটু খেয়াল করেন, এখানে আমরা কি বলেছে, f of ab বের করতে বলেছি। তাহলে f of ab এর আমরা সূত্রটাকে একটু দেখে আসি। এই যে f of ab সূত্রটা দেখেন, x1 যদি a হয় আর x2 যদি আমাদের b হয়, তাহলে আমাদের এখানে কি হবে, f of a মাইনাস f of b। আরেকবার বলছি, আমাদেরকে বের করতে বলা হয়েছে f of a আর b। এখন এই সূত্র অনুযায়ী আমাদের x1 যদি a হয় আর x2 যদি আমাদের b হয়, তাহলে আমাদের এখানে কি, এটা হচ্ছে f of a আর এটা হচ্ছে আমাদের f of b। x1 হচ্ছে আমাদের a আর x2 হচ্ছে আমাদের b। এতটুকু কি বুঝতে পেরেছেন? জি ম্যাম। ম্যাম ফাংশন ম্যাম। এক্স এর আগে যে উল্টা করে এ আছে, এটার স্পেলিংটা কি হবে? জি, কোনটা? যে এই যে উল্টা এ এন্ট্রির পরে ফাংশন এক্স এর আগে। টেবিলটা। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ডিফারেন্স, এটা হচ্ছে ডিফারেন্স অপারেটর। ঠিক আছে, এটা হচ্ছে ডিভাইডেড ডিফারেন্স। তো এটা দিয়ে হচ্ছে, এটা ফার্স্ট ডিভাইডেড ডিফারেন্স বোঝাচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড ডিভাইডেড ডিফারেন্স বোঝাচ্ছে, এটা থার্ড ডিভাইডেড ডিফারেন্স বোঝাচ্ছে। ঠিক আছে, একই রকম ভাবে আপনি যখন ফোর্থে যাবেন, সো ফোর্থ ডিভাইডেড ডিফারেন্স উপরে 4 দিয়ে দিবেন, তাহলে ফোর্থ ডিভাইডেড ডিফারেন্স বোঝা যাবে। ঠিক আছে, ডিফারেন্স অপারেটর বোঝাচ্ছে আসলে। আচ্ছা, আপনারা কি বুঝতে পারলেন আমি কি বললাম? জি ম্যাম। আচ্ছা, এতটুকু যদি আপনি বুঝে যান, তাহলে আপনারা এখন অঙ্ক বুঝে যাবেন। মনে রাখেন বা খাতায় লিখে রাখেন আমি কি বললাম, f of a minus f of b divided by a minus b। এখন আমরা অঙ্কে আসি। আচ্ছা, এখন f of x এর ফাংশন হচ্ছে আমাদের y by x। সো আমরা সূত্রটা দেখলাম, দেখেন f of a minus f of b 1 a minus b। এখন f of a কি হবে? ঠিক আছে, আমাদের ফাংশনটা কি বলা আছে, x এর ফাংশনটা বলা আছে 1/x। এখন x এর জায়গায় যদি আমরা a বসিয়ে দিই, তাহলে আমাদের ফাংশনের ভ্যালু কত আসবে, আমাদের 1/a। অর্থাৎ এটা মানে কি, আমাদের x এর জায়গায় যদি আমরা a বসাই, অর্থাৎ ফাংশন যদি আমরা a বসাই, তাহলে আমাদের কি আসবে, তাহলে a যদি বসে আমাদের আসলে 1/a, কারণ আমাদের x এর ফাংশন হচ্ছে 1/x। x এর জায়গায় আমরা 1/a বসালাম। একই রকম ভাবে f of b মানে কি,
ফাংশনে আমরা যদি বি বসে, তাহলে ফাংশনে যদি বি বসাই আমাদের হচ্ছে 1/b, আর নিচেতে a মাইনাস বি আছে, নিচে আমাদের a মাইনাস বি আছে। দেন এটা আপনারা ক্যালকুলেশন করে যেটা পাবেন সেটা হচ্ছে -1/ab। ঠিক আছে, সবাই বাসায় ক্যালকুলেশন করবেন কিভাবে a b নিয়ে এই কাজটা হলো। ফাংশনটা আপনারা অলরেডি জানেন, ক্যালকুলেশন করে আপনারা -1/ab করে দেখবেন আসে কিনা। ঠিক আছে, সো এটা যখন আপনাদের হলো, এটাই কিন্তু আপনাদের অ্যান্সার। ঠিক আছে, আপনাকে বের করতে বলেছে f অফ ab, আপনি কিন্তু f অফ ab বের করেছেন -1/ab। এখন আপনাকে বের করতে বলেছে f অফ abc। তাহলে f অফ abc এর ক্ষেত্রে আমরা সূত্র অনুযায়ী কি জানি, f অফ ab মাইনাস f অফ bc, অর্থাৎ আমরা দেখছিলাম x0 x1 x2 দিয়ে, অর্থাৎ এটা হচ্ছে x0, এটা হচ্ছে x1। ঠিক আছে, এটা হচ্ছে x1, এটা হচ্ছে আমাদের x2। একই রকম x0 x1 রিপ্লেস করে এখানে দিয়ে দিয়েছে abc। তাহলে আমরা যদি abc এর জন্য বের করতে যাই, abc এর জন্য বের করতে যাই তাহলে আমাদের কি হবে, f অফ ab মাইনাস f অফ bc, আর স্টার্টিং হচ্ছে আমাদের a, এন্ডিং হচ্ছে আমাদের c। ঠিক আছে, এতটুকু করার পরে আমরা দেখলাম যে আমাকে ফার্স্টে আসলে f অফ ab এর ভ্যালু বের করতে হবে, দেন হচ্ছে আমাকে f অফ bc এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমি এখানে f অফ ab এর ভ্যালু বসাবো, দেন f অফ bc এর ভ্যালু বসাবো, তাহলে আমি কাজটা কন্টিনিউ করতে পারবো। তো একই রকম ভাবে f অফ ab এর ভ্যালুটা আপনি বের করলেন। কিভাবে বের করলেন দেখেন, আপনি এখানে কিন্তু অলরেডি f অফ ab এর ভ্যালুটা বের করতে পেরেছেন। ঠিক আছে, -1/ab। এখন আপনাকে কি করতে হবে, f অফ bc এর ভ্যালু বের করতে হবে ঠিক একই রকম ভাবে, অর্থাৎ সূত্রটা একই, দুইটা জন্য সূত্র তো একই, অর্থাৎ ফার্স্ট ডিভাইডেড ডিফারেন্সের সূত্র একই। এখানে ab আছে আর এখানে আছে হচ্ছে bc, তার মানে f অফ b, এখানে a আছে, f অফ b এখানে হচ্ছে মাইনাস f অফ c, আর নিচে হচ্ছে আমাদের b মাইনাস c। সো f অফ b, অর্থাৎ ফাংশনে যদি b বসে তাহলে কি হবে আমাদের 1/b মাইনাস f অফ c। তাহলে ফাংশনে যদি আমরা c বসাই তাহলে আমাদের কি হবে 1/c। সো এখানে হবে তখন 1/b, অর্থাৎ f অফ bc যদি আপনি বের করতে যান তখন আপনার কি হবে, আমি মুখে মুখে বলছি, কারো কাছে খাতা থাকলে লিখে নেন, নাহলে বোঝার চেষ্টা করেন। ঠিক আছে, যে f অফ bc থাকলে আমরা কি করব, ঠিক f অফ ab এর মতো করেই আমরা সূত্রে বসাবো। f অফ bc এর জন্য কিভাবে হবে, এই জায়গায় হবে f অফ b মাইনাস এখানে হবে f অফ c, আর নিচে কি হবে আমাদের স্টার্টিং এন্ড এন্ডিং, অর্থাৎ b মাইনাস c। তো ফাংশনে যদি আমরা b বসাই তখন আমাদের কি হবে, ফাংশন হচ্ছে আমাদের 1/x, তো x এর জায়গায় যদি b বসাই তাহলে হবে আমাদের 1/b মাইনাস ফাংশনে যদি আমরা c বসাই তাহলে কি হবে 1/c। তাহলে এখানে হবে 1/b, এখানে হবে 1/c মাইনাস b মাইনাস c ডিভাইডেড বাই b মাইনাস c। এখানে হচ্ছে 1/b, এখানে 1/c ডিভাইডেড বাই b মাইনাস c। ক্যালকুলেশন করলে আপনারা যেটা পাবেন সেটা যেখানে দেখেন দেখতে পাচ্ছেন -1/bc। তো এখন আপনারা এটার ভ্যালুও জানেন, এটার ভ্যালুও জানেন। সো এখন নিচে আছে স্টার্টিং এন্ড এন্ডিং a মাইনাস c। সো পুরোটা ক্যালকুলেশন করলে আপনারা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে 1/abc। বুঝতে পেরেছেন এখন? আপনাদেরকে আমি 1 মিনিট সময় দিচ্ছি, আপনারা একটু জি দেখেন। ম্যাম। আপনাদেরকে আমি 1 মিনিট সময় দিচ্ছি, আপনারা একটু অঙ্কটা দেখেন, দেখে একটু বলেন কোথাও বুঝতে সমস্যা হচ্ছে কিনা। এই যে এখানে ছকটাও দেখতে পাচ্ছেন।
আপনারা কি দেখছেন? জি ম্যাম, দেখছি। তারপরে এখন কি বুঝতে পেরেছেন, বা কোন জায়গাটা বুঝতে পারেনি আমাকে একটু সেটা বলেন। আরেকবার একটু রিপিট করলে ভালো হতো। আচ্ছা, আমি শুধু লাস্টের রিপিট কথাটাই শুনেছি। আপনি কোন জায়গাটা ঠিক রিপিট করতে বলেন আমাকে একটু আরেকবার বলবেন, না হলে আপনি একটু জুমে চ্যাটে গিয়ে আমাকে একটু বলেন কোন জায়গাটা আপনি ঠিক রিপিট করতে বলছেন। আমি ঠিক বুঝতে পারিনি যে আপনি কোন জায়গাটা আমাকে রিপিট করতে বললেন। আমাকে আরেকটু বলবেন, না হলে একটু চ্যাটে একটু বলে দেন কোথায় রিপিট করতে চাচ্ছিলেন। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকবার একটু অঙ্কটা দেখাই। সেটা হচ্ছে এখানে রুল গুলো হচ্ছে একটাই, ঠিক আছে? রুলটা কি জিনিস, এই যে আপনাকে যদি বড় কোনো সূত্র দেওয়া থাকে সেই সূত্রকে আপনি ছোট করেই ভাগ করে নিতে হবে। অর্থাৎ আপনাকে যখন এরকম ফার্স্ট ডিফারেন্ট ডিফারেন্স থাকবে, অর্থাৎ দুইটা ডাটা থাকছে, তখন হচ্ছে আপনাদের এখানে একটা ডাটা, এখানে একটা ডাটা, ঠিক আছে? x1 x2। আচ্ছা, এফ অফ এবিসি টা বুঝতে চাচ্ছেন, আমি আরেকবার আপনাদেরকে বলছি তাহলে। তার আগে আমি আরেকবার একটু বেসিক জিনিসগুলো বলে দিই। এই যে দুটো ডাটার জন্য, সো একটা ডাটা এখানে, একটা ডাটা এখানে। আমরা যদি সোজা ভাষায় আমরা যদি সূত্রটা একটু মনে রাখতে চাই, ঠিক আছে? তো যখন আমাদের তিনটা ডাটা থাকবে, তিনটা ডাটার মধ্যে আমরা কিভাবে করব, ভাগ করে দিব। দুটা ডাটা করে ভাগ করে দিব। অর্থাৎ আমার কাছে যতগুলো ডাটা থাকবে তার ঠিক কম সংখ্যক, এক পরিমাণ কম, আমরা একটা কমিয়ে আমার ডাটাটাকে ভাগ করে দেব। অর্থাৎ আমাদের কাছে যখন তিনটা ডাটা থাকছে তখন হচ্ছে আমরা দুইটা করে ডাটায় ভাগ করে দিব। কিভাবে দুইটা করে ডাটা, প্রথম দুইটা ডাটা এবং শেষ দুইটা ডাটা। এটা হচ্ছে প্রথম দুইটা ডাটা, এটা হচ্ছে আমাদের শেষ দুইটা ডাটা। প্রথম ডাটা দুটো হচ্ছে x0 x1, আর শেষ দুটো ডাটা হচ্ছে x1 x2। তো x0 x1 পেলাম, x1 x2 পেলাম। এখন এইটার যদি আমরা রেজাল্ট বের করতে চাই, ফাংশনে তো আমরা x0 x1 দুইটা ভ্যালু বসাতে পারি না। তখন আমাকে কি করতে হবে, তখন আবার আমাকে x0 এবং x1 ভ্যালু করার জন্য দেখেন আবার আমাদের এই অংশে ফিরে আসতে হবে। অর্থাৎ ফার্স্ট ডিভাইডেড ডিফারেন্স আমাদেরকে আবার ফেরত আসতে হবে, ঠিক আছে? এখানে যেভাবে বের করেছেন আপনারা ফাংশনটা, তখন একই রকম ভাবে বের করে আপনারা এখানে বসাই দিবেন। এটাও ঠিক তাই। এখন আমার কাছে যখন চারটা ডাটা থাকবে তখন আমরা কি করব, তিনটা ডাটা করে আমরা ভাগ করে দিব। প্রথম তিনটা ডাটা এবং তারপরে হচ্ছে লাস্ট তিনটা ডাটা। তো প্রথম তিনটা ডাটা আমি নিলাম x0 x1 x2 নিলাম প্রথম তিনটা ডাটা, এবং শেষ হচ্ছে আমাদের লাস্ট তিনটা ডাটা x2 x1 এবং x3। সো লাস্ট তিনটা ডাটা আমরা নিলাম। এখন ফাংশনে তো আমরা তিনটা ডাটা বসাতে পারি না, ফাংশনে আমরা তো x এর ফাংশনে একটা ডাটাই বসাতে পারি। সো এটার জন্য আমাকে কি করতে হবে, এই তিনটা ডাটার জন্য আমরা কি করতে হবে, আমরা দেখেন তিনটা ডাটার জন্য অলরেডি সেকেন্ড ডিভাইডেড ডিফারেন্সে আমরা সূত্রটা পেয়ে গেছি। তো এখান থেকে আমরা এটা বসিয়ে দিলাম। বসানোর পর দেখলাম আমাকে আবার এখানে দুটো ডাটা আসছে। সো দুটো ডাটা কি করে বের করতে হয় সেটাও কিন্তু আমরা জেনে এসেছি ফার্স্ট ডিভাইডেড ডিফারেন্সে। তো সেখান থেকে আমরা ফার্স্ট এটা বের করব, এটার ভ্যালুটা এখানে বসালাম, বসানোর পর এই ভ্যালুটা আমরা পেয়ে গেলাম, এই ভ্যালুটা দেন আমরা এখানে বসাবো, দেন আমরা ফাইনালি আমরা চারটা ডাটার জন্য ভ্যালু পাবো। এটাই হচ্ছে আপনাদের ফুল সিস্টেম। এই কাজটাই আসলে আমাদেরকে এই উদাহরণে করা হয়েছে। কিভাবে দেখেন, আপনাদের ফাংশন বলা আছে 1/x, আপনাকে ফার্স্টে বলা আছে f of ab, সো আপনারা ফার্স্টে লিখলেন f of a f of b, দুটোই ভাগ করে দিলেন। আর নিচে হচ্ছে আমাদের সবসময় স্টার্টিং এন্ড এন্ডিং পয়েন্ট, ঠিক আছে? তো ফাংশনে a বসালাম, ফাংশনে b বসালাম, এখানে ক্যালকুলেশন করলাম। এটা পুরাই একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, ঠিক আছে? যেরকম ভাবে অ্যালজেব্রা ক্যালকুলেশন করেছেন এটা ঠিক সেই ক্যালকুলেশন, নরমাল ক্যালকুলেশন।
ক্যালকুলেশন করে এখানে আমাদের -1/ab আসলো। এখন যখন তিনটা ডাটার জন্য আপনারা কাজ করলেন, তিনটা ডাটার জন্য আপনারা কি করবেন বলেছেন, দুইটা ডাটায় করে ভাগ করে দিবেন। অর্থাৎ প্রথম দুইটা ডাটা ab, এবং পরের দুটো ডাটা বিসি, ঠিক আছে। এবং নিচে হচ্ছে আমাদের স্টার্টিং এন্ড এন্ডিং পয়েন্ট। তারপর যখন আপনি এভাবে কাজ করলেন, করার পরে দেখলেন যে আপনাকে আসলো f(ab). সো f(ab) থাকা মানে আপনি তো এটা আপনার পক্ষে তো ফাংশনে তো শুধু আপনি জাস্ট একটা ভ্যালু বসাতে পারবেন। অর্থাৎ এখানে x এর জায়গায় হয় আপনি a বসাবেন অথবা b বসাবেন অথবা c বসাবেন। a b আপনার পক্ষে বসানো তো পসিবল না। তখন আপনাকে কি করতে হবে, নিশ্চয়ই তখন f(ab) বের করার একটা সূত্র আপনার জানা আছে। তখন আপনি কিভাবে করবেন, যে সূত্রটা আপনার জানা আছে সেই সূত্র অনুযায়ী, এই যেখানে সেই সূত্র অনুযায়ী আপনি কাজটা করলেন। f(a - f(b) দিয়ে আপনি এখানে অলরেডি -1/a পেয়ে গেলেন, ঠিক আছে, 1/ab পেয়ে গেলেন। এখন আপনার কাজটা কি, ফাংশন অফ বিসি বের করা। ফাংশন অফ বিসি আমি কিভাবে বের করব, ঠিক যেভাবে a এবং b এরটা আমরা বের করেছি ঠিক একই রকম ভাবে বিসির ভ্যালুটা বের করব। কিভাবে, ফাংশন অফ a আছে, সো আমি যেহেতু এখন বিসি এর জন্য বের করছি, তাহলে এর জায়গায় কে বসবে, বি বসবে। এখানে আবার সি আছে, তো বি এর জায়গায় কে বসবে, এখানে সি। অর্থাৎ f(b) আর এখানে হচ্ছে আমাদের f(c) -a - b, ঠিক আছে, ডিভাইডেড বাই এখানে a - b আছে। আর আপনারা এখন বের করছেন কার জন্য, বিসি এর জন্য। সো স্টার্টিং হচ্ছে b, এন্ডিং হচ্ছে আমাদের c। এখন এখানে আমাদের কত, ফাংশন অফ b। তো ফাংশন অফ b যদি আপনি ফাংশনে বসান b, তাহলে আপনার কত হবে, আপনি যদি এখন x এর জায়গায় b বসান তাহলে আপনার কত হবে, 1/b। তাহলে এখানে আপনার কত বসবে, f(b)c এর জন্য এখানে হচ্ছে আমাদের b, ঠিক আছে। তারপর এখানে কি আছে আমাদের f(c), আমরা কিন্তু এটার জন্য বের করছি, তাহলে এখানে হচ্ছে আমাদের f(c). তো f(c) হলে আমরা যদি ফাংশনে x এর জায়গায় কি বসাবো, c বসাবো। তো এখানে আমার কত বসবে তাহলে f(c) আর মাইনাস আছে, তাহলে 1/b - 1/c। আর এখানে স্টার্টিং হচ্ছে আমার কত, b, আর এখানে স্টার্টিং হচ্ছে আমার c, ঠিক আছে। সো এটা পুরোটা ক্যালকুলেশন করলে আপনারা পাবেন -1/bc। এই হচ্ছে আপনাদের এতটুকু অংশ গেল। তারপরে আপনারা যেরকম ক্যালকুলেশন করে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, এখানে হচ্ছে স্টার্টিং এন্ড এন্ডিং, যেভাবে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে সেই একই রকম ভাবে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে দেন আপনারা 1/abc অ্যান্সারটা পাবেন, ঠিক আছে। এখন কি বুঝতে পেরেছেন? এখন কি বুঝতে পেরেছেন যে বলছিলেন f(abc) টা বুঝিয়ে দেওয়ার জন্য? আচ্ছা, এখন বুঝতে পেরেছেন। তাহলে আমরা এতক্ষণ ধরে দেখছিলাম f(ab) abc, অর্থাৎ কোনো ভ্যালু দিয়ে দেখিনি, ঠিক আছে, আমরা জাস্ট হচ্ছে abc দিয়ে দেখছিলাম। সো পরীক্ষার হলে কিন্তু বিভিন্ন রকম ভাবে আসতে পারে, অর্থাৎ আপনাকে এরকম করে বলে দেওয়া থাকতে পারে যে এখানে হচ্ছে একটা ফাংশন দিয়ে দেওয়া আছে, যেখানে যেমন 1/x আছে, সো এখানে 1/x এর জায়গায় হয়তো অন্য কোনো ফাংশন দিয়ে দেওয়া থাকতে পারে। সো ফাংশন দিয়ে দেওয়া থেকে আপনাকে বললো f(ab) এবং f(abc) বের করার জন্য, ঠিক আছে। সো একই রকম ভাবে আপনারা f(ab) বের করার যে সূত্রটা, সেই সূত্র অনুযায়ী ফাংশনে ভ্যালু বসাবেন, তারপর f(abc) যে সূত্র সেই অনুযায়ী আপনারা ফাংশনে বসালে দেখবেন আপনাদের অ্যান্সার চলে আসছে, ঠিক আছে। সো এটা একটা ওয়ে, এরকম ভাবে আসতে পারে। অথবা আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমরা এতক্ষণ ধরে যেটা দেখছিলাম সেটা হচ্ছে আমাদের ডিভাইডেড ডিফারেন্সটা বের করা, ঠিক আছে। আমরা নিউটনস ইন্টারপোলেশন ফর্মুলা, সেটা হচ্ছে আমরা ডিভাইডেড ডিফারেন্স দিয়ে আমরা আসলে অঙ্কটা করব। সো আমরা এতক্ষণ ধরে যেটা দেখছিলাম সেটা হচ্ছে ডিভাইডেড ডিফারেন্স আসলে কি করে বের করতে হয়। আর এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে নিউটনস ডিভাইডেড ডিফারেন্স কি করে বের করব। অর্থাৎ ডিভাইডেড ডিফারেন্সটা ইউজ করে আমরা নিউটনস ইন্টারপোলেশন ফর্মুলাটা ইউজ করব, ঠিক আছে। এতক্ষণ ধরে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে কি করে ডিভাইডেড ডিফারেন্সটা বের করে। তো আমরা যেরকম ভাবে এক্সাম্পল দেখলাম, আপনাদের পরীক্ষায় কিন্তু এমন ভাবে এক্সাম্পলে আসতে পারে যে ফাংশন দেওয়া আছে, সাথে f(ab) এবং f(abc) এর ডিভাইডেড ডিফারেন্সটা
কি হতে পারে সেটা বের করার জন্য। এভাবেও আসতে পারে, অথবা আপনাদের নিউটন সেটটা অ্যাপ্লাই করেও আসতে পারে। অর্থাৎ ডিভাইডেড ডিফারেন্স যদি আপনি বের করে ফেলতে পারেন, দেন আপনি নিউটনস ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ করে ফেলতে পারবেন। নিউটনস ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ করার সূত্র হচ্ছে এইটা, ঠিক আছে? যেরকম আমি এখানে সূত্রটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ডিভাইডেড ডিফারেন্সটা বের করে দেন আমরা এই সূত্র বসিয়ে দিলে আমাদের যে অ্যান্সারটা আমরা চাচ্ছি সেই অ্যান্সার আমরা পেয়ে যাবো। অর্থাৎ ইন্টারপোলেশনের জন্য যে আমরা অ্যান্সারটা চাচ্ছিলাম সেই অ্যান্সারটা আমরা আসলে পেয়ে যাব, ঠিক আছে? তো কিরকম, ফার্স্টে দেখেন এফ অফ এক্স নট, অর্থাৎ শুরুতেই এক্স নটের ভ্যালুটা ফাংশনে বসালে যেটা হবে সেটা বসাবো, দেন এক্স মাইনাস এক্স নট, অর্থাৎ এক্স এর যে ভ্যালুর জন্য আমরা আসলে বের করতে চাই সেটা থেকে মাইনাস আপনার ডাটাতে যে এক্স নট দেওয়া আছে সেটা, এন্ড দেন হচ্ছে দেখেন এফ অফ এক্স নট এক্স ওয়ান, অর্থাৎ এটা হচ্ছে আপনাদের ফার্স্ট ডিভাইডেড ডিফারেন্স, যেটা আমরা বের করে এসে কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখেছি, ঠিক আছে? তারপরে প্লাস দিয়ে আছে এক্স মাইনাস এক্স নট, এই এক্স হচ্ছে যেই ভ্যালুর জন্য আপনি আসলে বের করতে চান, ঠিক আছে? তারপরে এটা হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান, অর্থাৎ যে ভ্যালুর জন্য আপনি বের করতে চান, দেন হচ্ছে এক্স ওয়ান, অর্থাৎ আপনার যে ডাটাটা দেওয়া আছে সে এক্স ওয়ান। আচ্ছা, সময় একদম শেষ হয়ে আসছে, আর জাস্ট 1 মিনিট বাকি আছে। আমরা মনে হয় একটু 10 মিনিটের ব্রেক নেই, এখন আপনাদের মাগরিবেরও টাইম হয়ে এসেছে, লঞ্চ করার জন্য একটু টাইম লাগবে। আমি আপনাদেরকে 15 মিনিটের ব্রেক দিচ্ছি, হবে আপনাদের 15 মিনিটের?